মানবতা বিরোধী অপরাধে ৪৫ জনের তদন্ত ৩ মাসে শেষ করার নির্দেশ। প্লট দুর্নীতি মামলায় হাসিনার অনুপস্থিতিতে চলবে বিচার। মানবজাতির কলঙ্ক শেখ হাসিনাকে কোনো ক্ষমা নয় বলছে বিএনপি। মুজিববাদ বাতিল করে গণতান্ত্রিক সংবিধান চায় এনসিপি। কারফিউ প্রত্যাহারের পর গোপালগঞ্জে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা সহিংসতার ঘটনায় গণগ্রেফতারের অভিযোগ নাকচ স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, লেনদেন ও সূচকে চাঙ্গা ভাব। সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল ডলারের দাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিন হাসানুল হক ইনুর এক অভিযোগ ঘিরে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ঘড়ির কাঁটায় সকাল ৯:৩০। কঠোর নিরাপত্তায় রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান সহ শীর্ষ রাজনীতিবিদ, আমলা ও একজন বিচারপতিকে। ২০২৪-এর জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের নেতৃত্ব দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। এদিন তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় চাইলে ১৫ অক্টোবর পর্যন্ত সময় মঞ্জুর করেন ট্রাইব্যুনাল ১। এই মামলায় টোটাল ৪৫ জন আসামি। আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাচ্ছি টোটাল মামলাটা শেষ করার জন্য। তার মানে এই না যে এই ৩ মাস আমাদের কার্যক্রম স্থগিত থাকবে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে। এজলাসে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করেন, অসৎ উদ্দেশ্যে গোয়েন্দারা কারাগারে গিয়ে তার ভয়েস রেকর্ড করেছে। তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। যদিও সেই অভিযোগের জবাব দেয় প্রসিকিউশন। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছেন, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন। এটা একটা আইনগত কাজ করেছেন, এটা কোনো অভিযোগের বিষয় না। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন সহ ২৩ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে ৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ইকরাম হত্যা মামলায় আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বদিকে একদিন জিজ্ঞাসাবাদে অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৩ জনের বিরুদ্ধে করা ৬ মামলার বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির ৬টি মামলায় গ্যাজেট প্রকাশের জন্য আদালতের নির্দেশনা ছিল। বিজি প্রেস থেকে গ্যাজেটও প্রকাশিত হয়েছে। আজ মামলাগুলোর তারিখ ধার্য ছিল। মামলাগুলো বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন আদালত। ঢাকার ১১টি বিশেষ জজ আদালতের যে কোনো একটিতে এসব মামলার বিচার শুরু হবে। শেখ হাসিনা সরকারের পতনের ১ বছর পার হতে না হতে যুক্তরাজ্যে বসবাসকারী সাবেক ক্ষমতাসীনদের বিলাসবহুল সম্পত্তি কেনাবেচা, স্থানান্তর ও পুনর্ঋণায়নের তথ্য সামনে আসছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরে হাসিনা ঘনিষ্ঠদের অনেকে আশ্রয় নেন লন্ডনে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে যুক্তরাজ্যের সরকার দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সম্পদ জব্দ করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, সম্পদ পাচারের অভিযোগ ওঠা এসব ব্যক্তির অনেকে এখন যুক্তরাজ্যে তাদের সম্পদ বিক্রি কিংবা স্থানান্তর করছেন।
গত মে মাসে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ দমন সংস্থা এনসিএ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার প্রায় ১,৪৬৯ কোটি টাকার অ্যাপার্টমেন্ট জব্দ করে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ২,৭৭৬ কোটি টাকার সম্পত্তি জব্দ হয়। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয়ের তথ্য অনুসারে গত এক বছরে অন্তত ২০টি লেনদেনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৪টি সাইফুজ্জামানের, ৩টি সালমান এফ রহমানের এবং ৩টি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের মালিকানাধীন সম্পত্তি। গার্ডিয়ান জানিয়েছে, নাইট ব্রিজে অবস্থিত একটি 4তলা টাউনহাউস সম্প্রতি 2টি লেনদেনের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। শাফিয়াত সোবাহানের মালিকানাধীন সম্পত্তি লেনদেনের জন্য আরও 2টি আবেদন পড়েছে, যার মধ্যে ৮ মিলিয়ন পাউন্ডের একটি প্রাসাদ রয়েছে। এছাড়া আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন 4টি সম্পত্তি সম্প্রতি হস্তান্তর হয়েছে, যার মধ্যে লন্ডনের রিজেন্টস পার্কের প্রান্তে 10 মিলিয়ন পাউন্ডের একটি জর্জিয়ান টাউনহাউস রয়েছে। প্রতিবেদনটি বলছে, 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ব্রিটেনের সম্পদ হস্তান্তরের প্রবণতা বাড়তে থাকে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চলতি মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার আশা পুনর্ব্যক্ত করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় পঞ্চদশ বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই আশা জানান। আলী রিয়াজ আরও জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশন আরও কয়েকদিন নিজেদের মধ্যে আলোচনা করবে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে প্রক্রিয়াগত দিক নিয়ে রাজনৈতিক ঐক্যমত হচ্ছে বলে জানান প্রতিনিধিরা। শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে কোনো দিন ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের পক্ষ থেকে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের জন্য ফান্ড তৈরির কথা জানান তিনি। আর বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, গণতন্ত্রের ভিত শক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আমাদের সন্তানদেরকে স্মরণ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কৃষক দল ও আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে নিহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান দলটির নেতারা। যতদিন এই দেশ থাকবে, যতদিন এই দেশের মানুষ থাকবে, এই ভূখণ্ড থাকবে, ততদিন আমরা জুলাইকে ধারণ করব। যতদিন বাংলাদেশ থাকবে, বিএনপি প্রতি বছর এই কর্মসূচি পালন করবে। এই লড়াই সংগ্রাম আমাদেরকে আরো বেশি চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠিত করতে না পারি। এই সময় জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর চালানো নৃশংসতার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের পাশাপাশি নিহতদের পরিবারকে সহযোগিতা দিতে দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করার কথা জানান তিনি। আমরা দলের পক্ষ থেকে ফান্ড রেজ করব, সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, বিএনপির পরিবার, তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন। পরে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে জিয়া উদ্যানে নিম গাছের চারা রোপণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মুজিববাদী সংবিধান বাতিল করে একটি গণতান্ত্রিক সংবিধান রচনা করতে চায় এনসিপি। দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাঙামাটির পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করাই তাদের প্রত্যাশা। গত 50 বছর ধরে পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ের দীর্ঘদিনের বিভেদ ও অশান্তি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের প্রত্যাশা, যেই বাংলাদেশের সকল ধর্ম, সকল জনগোষ্ঠী, সকল সম্প্রদায়
আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারবো, সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই, সেরকম একটি বাংলাদেশ আমরা চাই। আমরা দেখেছি গত 50 বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এনসিপির পদযাত্রা নিয়ে আরো জানাতে চট্টগ্রামের বদ্দারহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ উদ্দিন। রিয়াজ, চট্টগ্রামের এনসিপির পথসভার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? চট্টগ্রামের যে 2 নম্বর গেট বিপ্লব উদ্যান, সেই বিপ্লব উদ্যানে রয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে এখানে সকাল থেকেই তারা প্রস্তুতি নিয়েছে এবং এই যে বিপ্লব উদ্যানের তারা জুলাই যে পদযাত্রা, সেই পদযাত্রা উপলক্ষে আসলে যে স্টেজ করেছে এবং এখানে তারা সমাবেশ করবে এবং সমাবেশ শেষে আসলে সবাইকে নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সহ আসলে চট্টগ্রামের বিভিন্ন পথ দিয়ে আসলে তারা প্রদক্ষিণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আসলে যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা রাঙ্গামাটি পদযাত্রা শেষে আসলে চট্টগ্রামের যে আজকের যে পদযাত্রা এবং সমাবেশ, সেই সমাবেশ স্থলে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন, এমনটা আসলে এখানকার যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে তারা আমরা জানতে পেরেছি বদ্রাহাট হয়ে মুরাদপুর থেকে আসলে তারা এই বিপ্লব উদ্যানের যে পদযাত্রা যে সমাবেশ, সেই সমাবেশ স্থলে এসে উপস্থিত হবে। এবং আমরা প্রশাসনের কথা যদি একটু বলি, আসলে নিরাপত্তার যে বিষয়টা আমরা বদ্রাহাট গিয়েছি এবং বিভিন্ন স্থলে আমরা তাদের নিরাপত্তা যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে দেখতে পাই এবং এখানে যে সমাবেশ, সেই সমাবেশ স্থলে আমরা র্যাব দেখতে পেয়েছি, পাশাপাশি পুলিশের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন, সকাল থেকে উপস্থিত রয়েছেন। আসলে যেহেতু দফায় দফায় বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সে কারণে নিরাপত্তার জন্য আসলে কোনো ধরনের যাতে সমস্যার সৃষ্টি না হয় এবং সুন্দরভাবে যাতে এই পদযাত্রা শেষ করতে পারে, সেই জন্য তারা প্রশাসনের পক্ষ থেকে আসলে এখানে বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে আসলে এখানে এসে আসলে এই সমাবেশের স্থলে উপস্থিত হবেন। এই ছিল চট্টগ্রাম নগরী বিপ্লব উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ রিয়াজ আপনাকে। গোপালগঞ্জ এনসিপির সমাবেশকে ঘিরে সহিংসতা ও প্রাণহানির পরে জারি হওয়া কারফিউ প্রত্যাহার হয়েছে। ভোর 6টা থেকে কারফিউ প্রত্যাহার করে জারি করা হয়েছে 144 ধারা, যা বহাল থাকবে রাত 8টা পর্যন্ত। তবে শিক্ষা প্রতিষ্ঠান এবং পাবলিক পরীক্ষাসমূহ এর আওতামুক্ত থাকবে। শনিবার বিকেলে জেলা ম্যাজিস্ট্রেটের দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষ সহিংসতার ঘটনায় গণগ্রেফতারের অভিযোগ নাকচ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন আয়োজনে যতটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন তাও নিশ্চিত করা সম্ভব বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষে 5 জন নিহত এবং শতাধিক আহত হন। এরপর কারফিউ, 144 ধারা আর গণগ্রেপ্তারের অভিযোগ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে জেলাটি। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক বসে সচিবালয়ে। সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি জানান, গোপালগঞ্জে কেউ অকারণে গ্রেপ্তার হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরো তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সরকার সতর্ক বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
টানা 1 বছর দরপতনের ধারা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। প্রায় 1 মাস সূচকের উত্থান অব্যাহত রয়েছে। এই ধারা বজায় রাখতে কারসাজির বিরুদ্ধে সচেতন থাকার তাগিদ দিয়েছেন বিনিয়োগকারীরা। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল আছে ডলারের দাম। রেজা খানের রিপোর্ট। টানা প্রায় 1 বছর দরপতনে তলানিতে নেমে যায় দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক নেমে দাঁড়ায় 4,600 পয়েন্টের ঘরে। 1.5 মাসের ব্যবধানে সূচক 517 পয়েন্ট বেড়ে 5,000 পয়েন্টের উপরে উঠেছে। প্রায় মাসখানেক ধরে মার্কেটটা একটু আপ ট্রেন্ড আছে, মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসছে। কিছু ভালো শেয়ারের দাম বাড়তেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএক্সিমকো ফার্মা, তারপর লাফার্স, এই ধরনের শেয়ারগুলো বাড়ানো উচিত আসলে। দৈনিক 250 কোটি টাকার লেনদেন বেড়ে এখন প্রায় 800 কোটি টাকার ঘরে। আর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 45,000 কোটি টাকার ওপরে। বর্তমান অবস্থা ধরে রাখতে বাজার উন্নয়নে আরও কাজ করার তাগিদ দেন বিনিয়োগকারীরা। মাত্র ট্রেড হচ্ছে গত বৃহস্পতিবার 790 কোটি টাকার মতো। তো এই মার্কেট অন্তত 2,500-3,000 কোটি ট্রেড হওয়া উচিত। অবশ্যই 1,000 কোটি টাকার উপরে তার ট্রানজাকশন থাকতে হবে। এদিকে আন্তঃব্যাংক লেনদেনে স্থিতিশীল আছে ডলারের দাম। 122 টাকায় প্রতি ডলার কিনে বিক্রি হচ্ছে 123 টাকায়। ক্রেতারা চাওয়া মাত্র ডলার সরবরাহ করতে পারছে ব্যাংকগুলো। ডলারের চাহিদাও আছে ভালো, যোগানও আছে, মোটামুটি চাইলে আমরা দিতে পারছি। অন্যদিকে মানি এক্সচেঞ্জ মার্কেটে প্রতি ডলার 124 টাকা 20 পয়সায় কিনে 1 টাকা লাভে বিক্রি হচ্ছে। রেমিটেন্স প্রবাহ বেড়ে রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে টাকা। ডলারের বিপরীতে টাকার মান শক্তিশালী হয়েছে। এটা কতদিন পর্যন্ত স্থিতিশীল থাকবে এটা দেখার বিষয় আছে। ডলারের যোগানটা ভালো ছিল, রেমিটেন্সও ভালো আসছে। তার পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল ব্যাংক বিগত কয়েকদিনে মোর দ্যান 20 কোটি ডলার কিনেছে, এটাও একটা কারণ। ডলারের দাম স্থিতিশীল রাখতে অবৈধ মানি চেঞ্জারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন সংশ্লিষ্টরা। নাম সর্বস্ব সাইনবোর্ড নিয়ে ব্যবসা চলতেছে, খোলা বাজারে কেনাবেচা করতেছে, তদারকির কোনো ব্যবস্থা নাই। ব্যাংকের সামনে দাঁড়ায় তারা ব্রোকারি করতেছে। আমরা এ ব্যাপারে তো সেন্ট্রাল ব্যাংকে বলেছি, ল অ্যান্ড এনফোর্সমেন্টে বলেছি, কিন্তু সেরকম কোনো কার্যকরী পদক্ষেপ নাই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 5 বছর যুক্তরাষ্ট্র থেকে 7 লাখ টন করে উচ্চমানের গম আমদানির চুক্তি করেছে বাংলাদেশ। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিত রাখতেই সমঝোতা স্মারক সই করা হয়েছে। সচিবালয় বাংলাদেশের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির এবং আমেরিকার পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সওয়ার চুক্তিতে সই করেন। এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থা ও পারস্পরিক বাণিজ্য সহযোগিতা বাড়বে। এতে উপকৃত হবে উভয় দেশের মানুষ। এবার আন্তর্জাতিক। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় একদিনে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে 38 জনের। এছাড়া 17,000-এরও বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে সিরিয়ার সুয়েদা প্রদেশে সাম্প্রদায়িক সংঘাতে প্রাণহানি বেড়ে 940 জনে পৌঁছেছে। অন্যদিকে যুদ্ধ বন্ধে রাশিয়াকে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মানবিক সহায়তার আশায় শনিবারও লাইন ধরেছিল ক্ষুধার্ত গাজাবাসী, কিন্তু সেখানে আবারও ঝরেছে রক্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে চলছে খাদ্য সরবরাহ। এদিন বিতরণ শুরুর আগেই আশেপাশে অবস্থান নেয়া ইসরায়েলি সেনারা গাজাবাসীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে প্রাণ যায় 38 জনের। ইসরায়েলি বর্বরতা এমন পর্যায়ে পৌঁছেছে যাতে ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরও গুলি করে হত্যা করতে হাত কাঁপছে না তাদের। গাজা জুড়ে হামলা চালিয়ে একদিনে সব মিলিয়ে 116 জনকে হত্যা করে নেতানিয়াহু সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অপুষ্টিতে ভোগা মানুষের ভিড় সামাল দেয়া কঠিন হয়ে পড়ছে। বর্তমানে 17,000-এরও বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে দ্রুজ ও সুন্নি বেদুইনদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণহানি বেড়ে 940 জনে পৌঁছেছে। শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য জানিয়েছে। এর মধ্যে 326 জন দ্রুজ যোদ্ধা, 262 জন দ্রুজ বেসামরিক নাগরিক, 312 নিরাপত্তা বাহিনীর সদস্য, 21 সুন্নি বেদুইন ও সেনাবাহিনীর 15 সদস্য নিহত হয়েছে। সাম্প্রদায়িক সংঘাতের অবসানে সুয়েদার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকার।
তবে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে বেদুইন ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে এখনও চলছে পাল্টা হামলা। যুদ্ধ বন্ধে রাশিয়াকে নতুন শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি এ কথা বলেন। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকেরও আগ্রহ প্রকাশ করেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। মানবতা বিরোধী অপরাধে ৪৫ জনের তদন্ত ৩ মাসে শেষ করার নির্দেশ। প্লট দুর্নীতির মামলায় হাসিনার অনুপস্থিতিতে চলবে বিচার। মানব জাতির কলঙ্ক শেখ হাসিনাকে কোনো ক্ষমা নয় বলছে বিএনপি। মুজিববাদ বাতিল করে গণতান্ত্রিক সংবিধান চায় এনসিপি। কারফিউ প্রত্যাহারের পর গোপালগঞ্জে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা। সহিংসতার ঘটনায় গণগ্রেফতারের অভিযোগ নাকচ স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। লেনদেন ও সূচকে চাঙ্গা ভাব, সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল ডলারের দাম। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।